কালার লাগবে সেই পরিমাণ আমার কালারটা লয়ে নিতে হবে। আমি আসলে ছোটবেলা থেকেই ছবি আঁকার দিকে আমার খুব নেশা ছিল। আমার বাবা কৃষকের ঘরে আমি জন্ম। আমি মেট্রিক পর্যন্ত পড়তে পারি নাই, 8 পর্যন্ত লেখাপড়া শেষ করে আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পর আমি কিছুদিন গ্রিন রোডে চাকরি করি। তারপরে আমার ভিতরের যে জিনিস ঘুরপাক খায় প্রতিভা, সেটা হলো শিল্পকর্ম আর রং তুলি নিয়ে খেলা করা। সেটা পাই আমি এসে কারণ বাজারে এক কমার্শিয়াল প্ল্যাটফর্মে। সেখান থেকে আমি আমার কাজের প্রতিভা এবং গুণাগুণ দেখে আমার এক লোক তুলে উঠায় নিয়ে যায়। তার নাম হলো মুস্তাফিজুর রহমান। উনি হলো আমার উস্তাদ, হাতুড়ি এবং কমার্শিয়াল লেভেলের একজন উস্তাদ। সেখান থেকে ধীরে ধীরে আমি বিভিন্ন প্রোডাক্টের কাজে পারদর্শী এবং সুনাম অর্জন করি অত্র তেজগাঁও এলাকায়। তারপরে বিভিন্ন কোম্পানির শিল্প এলাকার যত কোম্পানি আছে এদের প্রোডাক্টের কাজ করি। সবাই ডাকে, ওখানে আমি কাজ করি, চাকরিও করি, ছবিও আঁকি। বাপ মায় রাজি ছিল না, তারপর আমি ইচ্ছার উপর জোর দিয়ে আমি নিজেই এই লাইনে চর্চা শুরু করি। রাতের দিনে রং নিয়ে খেলা করা। তারপর আস্তে আস্তে আমি দীর্ঘ 7-8 বছর কমার্শিয়াল লাইনে কাজ করার পরে আমার তো চিত্র প্রতিভা আগেতেই ছিল। ছোট থেকে আঁকাআঁকি, নদীর পাড়ে, নদীর কিনারে, বালুচরে, মেঘনা পাড়ে আমার গ্রাম, আঁকাআঁকি করতাম, গ্রামবাসী দেখতো। সেখান থেকে আমি এই পর্যন্ত আসলাম এবং গুলশান 2 নম্বর জেড আর্ট গ্যালারি নামে এক গ্যালারি পরিচিত এক মালিক শাহাবুদ্দিন, সে আমার নিয়ে আসলো। নিয়ে আসা এই ছবি আঁকাতে আমার অয়েল কালারে যুক্ত করলো। যে 2001 সালের থেকে পেন্টিং আঁকা শুরু করি। 2001 থেকে এই পর্যন্ত আমার আস্তে আস্তে ক্রমান্বয়ে কাজ ভালো হচ্ছে এবং চলছে মার্কেটে, বিভিন্ন দেশে। এবং বর্তমানে জরিপের হিসাবে পাওয়া যায় যে আমার ছবি কমপক্ষে 7টা রাষ্ট্রে আমার ছবি আছে। তবুও আমি বাংলাদেশ সরকারের কাছে বা আমাদের দেশে বড় বড় শিল্পীর চোখে আমি অস্পষ্ট, আমি এখনো কষ্ট নিতে পারিনি। অথচ আমার ছবি 7টা রাষ্ট্রে আছে। বাংলাদেশেও 3খানা হলরুমে বড় 2টা পেন্টিং আছে। মন্ত্রী মিনিস্টাররা দেখে, তারপরেও ফুল নেয় না যে আর্টিস্টকে। আমি এই অবস্থায় করে আছি, এইভাবে কাজ করতেছি। গ্যালারির অর্ডারের মাধ্যমে 4-5টা গ্যালারি আছে গুলশান
নাবানা টাওয়ার, সোনারগাঁ, এইসব গ্যালারিতে আমি ছবি দিই। এই ধরেন কাজের ফাঁকে ফাঁকে এই কাজ করতে করতে যখন বিরক্ত এসে যায় বা মাথা একটু খারাপ লাগে তখন বাইরে চলে আসি, এসে একটু হাইটা টুটা গলি হাইটা তারপর চাটা খাইয়া বাসায় চলে যাই। বাসায় চলে যাই আবার কিছুক্ষণ কাজ করি, আবার চায় নেশা হয়। এই আমার দোকান। সঙ্গীত দরকার, কথা বলার মনের মানুষের দরকার, তাই মাঝে মধ্যেও না কিছু করে আমার এখানে নিয়ে আসি। এসে চা খাই, দোকানে আড্ডা করি, ওখানে বসি, রাস্তায় হাঁটি, হাইটা ঘুরে ফেরা উনি চলে যায়। তারপর আর আমি অ্যাকচুয়ালি কমার্শিয়াল লাইন থেকে আসা, এবং কমার্শিয়াল লাইনেও আমি যেগুলা সবচেয়ে বিদ্যুৎটা কঠিন কাজ ছিল সেগুলোই আমি পুরো অত্র তেজগাঁও এলাকাও কাজ করি। শেষে কবুতরের আদার দেওয়া হয়েছে। দৌড়দৌড়ি করি না, যারা আমার চিনে জানে আর এসে অর্ডার বাসায় দিয়ে যায় এবং নিয়ে যায়। কাজ টাজ যার দরকার হয় সবই মোটামুটি বাসায় এনে দিয়ে যায়, আমি কাজ করে রাখি, ওরা নিয়ে যায়। আমার মার্কেট ওইভাবে বড়দের মধ্যে, বড় আর্টিস্টদের মধ্যে ওরকম কোনো পরিচিতি নাই। তাই আমি এক ভিন্ন ধরনের এই বাসায় ছবি আঁকি, মাঝে মধ্যে বাইরে একটু গিয়ে ঘোরাফেরা করে চা টা খাই, আবার এসে বসি। যখন মন চায় তখন কাজ করি, যখন মন না চায় তখন ফিরে চলে যাই বাইরে ঘুরি। ছবি আঁকার যে মূল্য আমাদের দেশে বড় বড় শিল্পীরা, তাদের তো আলাদা কথা, আমাদের ভিন্ন হিসাব। আসলে মূল মেন যে আর্টিস্ট আমি একজন, সেই মূল্যটা আমি পাইতেছি না। যাও পাইতেছি সেটা গ্যালারির মাধ্যমে সেই ইন্টারেস্টটা বেশিরভাগই নিয়ে নিতেছে। আমি তেমন একটা ইয়ে পাই না, যদিও কিছু কাজ ডাইরেক্ট বিক্রি করি, সেটা হলো 24-42 সাইজটা 15,000 টাকা, এরকম একটা রেট পাই আর কি। তারপরে ছোট বড় সাইজ বুঝা রেট মেনেই। আর সংসার আমি 2 রুম নিয়ে থাকি, এক ইউনিট মোটামুটি, 2টা ছেলে, একজনের নাম শিশির, আরেকজনের নাম তুষার। একজন 7-এ পড়ে, আরেকজন 2-এ পড়ে, এবার চিনতে হতে। এমন অবস্থায় আমার কাজ বাজ মোটামুটি সংসার খরচ দিয়ে তেমন একটা আমার আয় বেনিফিট থাকে না। আমি সংসারে বড় ছেলে, বাপ মা, এখন আমি একসাথে জয়েন্ট ফ্যামিলির মধ্যে আছি। বোন ছিল, ওদের বিয়ে শাদী দিলাম, তেমন কোনো কিছু করতে পারি নাই। অনেকের চোখেই আমি আশ্চর্য যে আমি এত বড় একজন কিছু করতে পারলাম না, আর তো এটা আমার কাছে লজ্জাজনক।
আসলে চারুকলা বলতে যে শব্দটা চারুকলা, এটা আসছে, এটা সৃষ্টি কে? আসলে তো মানুষেই সৃষ্টি করছে, মানুষেই পাস ফেল সার্টিফিকেট এগুলো মানুষই দিতেছে। আমাদের মতো যারা এই বাংলাদেশে প্রতিভাবান আর্টিস্ট পইরা আছে আনাচে কানাচে, তাদের কোনো সুদৃষ্টি নাই, সরকারেরও নাই, বড়দের যারা আছে তারাও নাই, চারুকলারও নাই। অথচ কাজ তাদের তো কোনো অংশ কম না, দেশ বিদেশে যাইতেছে। সেই ক্ষেত্রে আমি বলবো যে চারুকলা যেরকম কাজ শিখায় এক হিসাবে কৃত্রিমই বলা চলে, আর আমরা আল্লাহ ঐশ্বরিক প্রদত্ত শক্তি নিয়ে কাজ করি। কোনটা বলো? আমাদের এটা মূল্যায়নটা বেশি করা উচিত। অন্যান্য রাষ্ট্র হলে ওটাই করছে, কিন্তু আমাদের দেশে এটা করে না। তাছাড়া আমি এমনি একটু ডিপ লাইনে চলাফেরা, যেমন আমি লালন সাইজির ভক্ত। লালন সাইজি যেমন আধ্যাত্মিক জ্ঞানীত্ব ছিল, উনি নিজের জ্ঞান থেকে যা বলে গেছে মানুষের কল্যাণের জন্য, মানুষের জন্য যা করলে মানুষ শুদ্ধ হবে। আমি সাইজির ভক্ত এবং সাইজির গুণাগুণ গান টান দিয়ে একটা গাই মাঝে মধ্যেই। তো উনি গায়ে গেছে, হয়তো এতদিনে শিক্ষার হার জ্ঞানের হার বাড়তেছে, ওনার মূল্যবান কথা জায়গা উঠতেছে, উনি তো জায়গা উঠলো। কিন্তু আমরা আর্টিস্ট বলে গেলে আর কি হবে? আমার তো তার জাগানোর ক্ষমতা থাকবে না। আমরা বাইসে থাকতে আমাদের এটা দেখতে হবে সরকারের। সৃজন হবে যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, জাতি গোত্র নাহি রবে,
হবে। যেদিন হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ তবে গো সৃজন হবে। আমির ফকির হয়ে একঠাই সবার পাওনা পাবে সবাই। আমির ফকির হয়ে একঠাই আশরাফুল বলিয়া রেহাই, আশরাফুল বলিয়া রেহাই ভবে কেহ নাহি পাবে। এমন মানব সমাজ তবে গো সৃজন হবে। জাতি তুলবে না গো কেহ জিগি, ধর্মকুল গোত্র জাতি ফকির কে যে বলে লালন ফকির কে মোরে দেখায় দিবে, কে মোরে দেখায় দিবে। এমন মানব সমাজ তবে গো সৃজন হবে। বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে, এমন মানব সমাজ তবে গো সৃজন